হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদাজি চ্যানেলে স্বাগত। আজকে থেকে কিন্তু ক্লাস 12 থার্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের ক্লাস শুরু হচ্ছে এই ইউটিউব চ্যানেলে। দেখো, তোমাদের এই যে থার্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সের প্রথম অধ্যায়টির নাম হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক। আর তার মধ্যে আমরা আজকে আলোচনা করব ঠান্ডা যুদ্ধ সম্পর্কে। এই টপিকটা শুরু করার আগে তোমাদের যে প্রথম অধ্যায়ের নাম, সেই নামের মধ্যেই অনেক কোশ্চেন হয়। দেখো, তোমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক যে সম্পর্ক তা আলোচনা করব এই অধ্যায়ে। তাহলে দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয় এটা আগে জেনে নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ অর্থাৎ ওয়ার্ল্ড ওয়ার টু, সেটা কত সালে হয় মনে রাখবে যে 1939 সাল। ঠিক আছে, 1939 সাল থেকে 1945 সালের মধ্যে কিন্তু হয়। এই ডেটটা মনে রাখবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে আর শেষ হয় 1945 সালে। এবার তোমরা বলবে যে প্রথম বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল, এটাও বলে দিচ্ছি যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 থেকে 1918 মধ্যে। বোঝা গেল? তাহলে ডেটটা মনে রাখবে যে প্রথম বিশ্বযুদ্ধ হয় 1914 থেকে 18-তে, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় 1939 সাল থেকে 45 সালের মধ্যে। আর এখন পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধ হয়নি। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় 1945 সালে। তাহলে এই 1945 সালের পর থেকেই শুরু হয়ে যায় ঠান্ডা যুদ্ধ। এটাই আমরা পড়ব, যে তোমাদের এই অধ্যায়ের নাম হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক কেমন ছিল। এখন আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে? অর্থাৎ বিশ্বের মধ্যে অনেক দেশ আছে, প্রায় 200টির মতো দেশ আছে। তাহলে এই এক দেশের সঙ্গে অন্য দেশের যে সম্পর্ক, সেটাই হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক, সহজ ভাষায় বলতে গেলে। দেখো, এখন এই ঠান্ডা যুদ্ধটা কি। দেখো, ঠান্ডা যুদ্ধ শুরু হয় হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর থেকে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় 1945 সালে, তাই তো? তাহলে ঠান্ডা যুদ্ধ শুরু হয়ে যায় এই 1945 সাল থেকে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেই সালে শেষ হয় সেই সময় থেকে শুরু হয়ে যায় ঠান্ডা যুদ্ধ। আর এটা চলে হচ্ছে 1991 সাল পর্যন্ত। ঠিক আছে, 1991 সালে ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে। অর্থাৎ এই সময় কি হয় যে এই 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে। সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে। পতন মানে সোভিয়েত ইউনিয়ন হচ্ছে আগে একটা দেশ ছিল, সেটা এই 1991 সালে টুকরো টুকরো হয়ে যায়, 15টি দেশে টুকরো টুকরো হয়ে যায়। ঠিক আছে, আলোচনা করব। এখন দেখো ঠান্ডা যুদ্ধটা কি। তাহলে ঠান্ডা যুদ্ধ হচ্ছে এমন পরিস্থিতি তখন বিশ্বের মধ্যে, যে তখন না বিশ্বের মধ্যে শান্তি ছিল, না যুদ্ধ হচ্ছিল, অর্থাৎ না যুদ্ধ না শান্তি। এই যে পরিস্থিতিটা বিশ্বের মধ্যে তখন, দেখো সবেমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো 1945 সালে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ কার কার মধ্যে হয়েছিল একটু বলে দিচ্ছি। ঠিক আছে, আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে একটু বলে নিই, তারপরে আসছি ঠান্ডা যুদ্ধে। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল মিত্র শক্তি আর অক্ষ শক্তির মধ্যে। মনে রাখবে, একটা ছিল মিত্র শক্তি, একটা ছিল অক্ষ শক্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই দুটি জোটের মধ্যে হয়। মিত্র শক্তি এই জোটে ছিল আমেরিকা অর্থাৎ ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, বা এটাকে মার্কিন যুক্তরাষ্ট্র বলে, আমেরিকাও বলে, যেটাই বলো। তাছাড়া ছিল ইউকে, মানে এটাকে ইউনাইটেড কিংডম বলে বা ব্রিটেনও বলি। ঠিক আছে, ব্রিটেন বলো। তাছাড়া ছিল হচ্ছে ইউএসএসআর। এই ইউএসএসআর কেই আমরা কিন্তু সোভিয়েত ইউনিয়ন বলি। ঠিক আছে, যেটা 1991 সালে পতন ঘটে যেই রাষ্ট্রের, সোভিয়েত
ইউনিয়ন। বোঝা গেল? সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর একই। তাছাড়া ছিল ফ্রান্স। তাহলে মিত্র শক্তির মধ্যে এই দেশের নাম মনে রাখবে, যে আমেরিকা, ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন আর ফ্রান্স, এই দেশগুলি ছিল হচ্ছে মিত্র শক্তি জোটে। আর অক্ষ শক্তিতে ছিল হচ্ছে জার্মানি, জাপান আর ইটালি। তাহলে এই যে জার্মানি, জাপান আর ইটালি, এই দেশগুলি ছিল হচ্ছে সাম্রাজ্যবাদী দেশ, অর্থাৎ যেই দেশগুলি নিজের সাম্রাজ্যকে বৃদ্ধি করার জন্য অন্য দেশের ভূখণ্ড দখল করতো আর কি, ঠিক আছে? নিজেরা কি করতো, এই দেশগুলি কি করতো তখন, যে নিজের ভূখণ্ড বৃদ্ধি করতে থাকে। অর্থাৎ নিজের দেশ আছে, ধরো জাপান, এটা এখন পাশের যে দেশ আছে সেই দেশে আক্রমণ করে সেই জায়গাটাকেও জাপানের অংশ হিসেবে ধরে ধরে নিচ্ছে তারা। তাহলে এইভাবে এগুলি ছিল সাম্রাজ্যবাদী দেশ। তাহলে এদের বিরুদ্ধে এই মিত্র শক্তি যুদ্ধ হয়েছিল। এটাই হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যেটা 1939 সাল থেকে 1945 সালের মধ্যে হয়। তাহলে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন শক্তি জোটের জয় হয়? মনে রাখবে যে এই মিত্র শক্তি। এই মিত্র শক্তি কিন্তু জিতে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে, আর পরাজিত হয় এই জার্মানি, জাপান, ইটালি। জার্মানির যে লিডার ছিল হিটলার, তিনি কিন্তু শেষ পর্যন্ত পরে আর কি বিষ খেয়ে আত্মহত্যা করে, ঠিক আছে? ভয়ে বিষ খেয়ে আত্মহত্যা করে নেয়। তারপরে এখন দেখো, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে বোঝা গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় হচ্ছে 1939 সাল থেকে 1945 সালের মধ্যে। কোন কোন শক্তি জোটের মধ্যে? মিত্র শক্তি আর অক্ষ শক্তি। মিত্র শক্তি জিতে যায় আর অক্ষ শক্তি পরাজিত হয়। মিত্র শক্তিতে ছিল আমেরিকা, ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন আর ফ্রান্স। অক্ষ শক্তিতে ছিল জার্মানি, জাপান আর ইটালি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায় 1945 সালে, আর তখন থেকে শুরু হয়ে যায় ঠান্ডা যুদ্ধের পর্ব। অর্থাৎ এখন যে ঠান্ডা যুদ্ধ শুরু হলো, এই ঠান্ডা যুদ্ধটা কেমন, যে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিভাবে শেষ হয়ে যায়? যখন আমেরিকা অর্থাৎ ইউএসএ জাপানের দুটি জায়গায়, একটা ছিল হিরোশিমা, একটা নাগাসাকি, এই দুটি জায়গায় জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে যখন আমেরিকা পারমাণবিক বোমা ফেলে, তখন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায়, তাই না? পারমাণবিক বোমা ফেলা হলে এই জায়গার অবস্থা কিন্তু বর্তমানেও, এখানে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, ঠিক আছে, তখন কিন্তু তাদের মধ্যে আর কি দেখা যায় অনেক ডিফেক্ট দেখা যায় যখন কোনো বাচ্চার জন্ম হয়, ঠিক আছে, পঙ্গু হয় অনেক বাচ্চা। তাহলে এই জাপানে যখনই পারমাণবিক বোমা ফেলা হলো, তখনই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল। তাহলে এই যে আমেরিকা পারমাণবিক বোমা বানাচ্ছিল, এটা কিন্তু সোভিয়েত ইউনিয়ন জানতো না। তাহলে যেহেতু মিত্র শক্তি ছিল আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একসঙ্গে লড়েছিল বন্ধু হিসেবে, কিন্তু আমেরিকা যে পারমাণবিক অস্ত্র বানাচ্ছে সেটা সোভিয়েত ইউনিয়নকে জানায়নি। তাহলে তাদের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তাদের মধ্যে অবিশ্বাসের জন্ম নেয়, যে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একসঙ্গে লড়েছি, কিন্তু আমেরিকা নিজে লুকিয়ে লুকিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে, সোভিয়েত ইউনিয়নকে জানায়নি। এর জন্য তাদের মধ্যে একটা অবিশ্বাসের জন্ম নেয়, ঠিক আছে? তাছাড়া এই আমেরিকা বা ইউএসএ ছিল একটা পুঁজিবাদী দেশ, মনে রাখবে। আমেরিকা ছিল পুঁজিবাদী দেশ, আর সোভিয়েত ইউনিয়ন ছিল সমাজতান্ত্রিক দেশ, সমাজতান্ত্রিক দেশ, ঠিক আছে? তাহলে পুঁজিবাদী মতাদর্শে বিশ্বাসী হচ্ছে আমেরিকা, আর সমাজতান্ত্রিক মতাদর্শে বিশ্বাসী হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, বা এটাকে বলা হয় ইউএসএসআর, আর আমেরিকাকে ইউএসএ বলে। বুঝা গেল? তাহলে এই দুটি দেশের মধ্যে মতাদর্শগত পার্থক্য দেখা যায়। পুঁজিবাদী দেশ মানে এই দেশের মধ্যে একজন ব্যক্তি, একজন শিল্পপতি যত খুশি আর কি ইনকাম করতে পারে, সরকার এখানের মধ্যে অতটা বাধা দেবে না, ঠিক আছে?
পুঁজিবাদী দেশের মধ্যে অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে সরকার অতটা আর কি বাধা নিষেধ জারি করে না। কিন্তু সমাজতান্ত্রিক দেশের মধ্যে কি হয়, যে সমাজতান্ত্রিক দেশের মধ্যে রাষ্ট্র সেই দেশের অর্থনীতির মধ্যে আর কি বলতে পারো যে সেই দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, যেটা পুঁজিবাদী দেশে হয় না অতটা। কিন্তু সমাজতান্ত্রিক যে দেশ সোভিয়েত ইউনিয়ন ছিল, সেখানে কিন্তু লিডার যে ছিল, শাসক যে ছিল, সরকার, সেই দেশকে অর্থনীতিটাকে নিয়ন্ত্রণ করত। যাতে কি হয়, যাতে সমাজতান্ত্রিক মতাদর্শের মূল আর কি বলতে পারো তাদের লক্ষ্য ছিল যে দেশের মধ্যে অর্থনৈতিক বৈষম্য কমানো। একজন ব্যক্তি খুব ধনী, আরেকজন ব্যক্তি খুব দরিদ্র, অর্থাৎ সেই দেশের মধ্যে লোকেদের মধ্যে যাতে অর্থনৈতিক বৈষম্য না দেখা দেয় আর কি, অর্থনৈতিক বৈষম্যকে কমানোর জন্য এই মতাদর্শ, সমাজতান্ত্রিক মতাদর্শ। ঠিক আছে, তাহলে এই দুটি দেশের মধ্যে মতাদর্শগত পার্থক্য দেখা দেয়। তাহলে এটাই কিন্তু মূল কারণ এই ঠান্ডা যুদ্ধের। তাহলে মনে রাখবে যে ঠান্ডা যুদ্ধের মূল কারণ কি, মতাদর্শগত দ্বন্দ্ব। মতাদর্শগত দ্বন্দ্ব। আর ঠান্ডা যুদ্ধ কিন্তু এই আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের মধ্যেই কিন্তু ঠান্ডা যুদ্ধ হয়েছিল। মনে রাখবে যদি পরীক্ষায় আসে যে ঠান্ডা যুদ্ধ কোন দুটি দেশের সাথে সম্পর্কিত, অপশনের মধ্যে দুটি দুটি করে দেশ দিয়ে রাখবে, আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভারত। তাহলে মনে রাখবে যে ঠান্ডা যুদ্ধ হয়েছিল এই আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে। আর সোভিয়েত ইউনিয়ন হচ্ছে সমাজতান্ত্রিক দেশ, আর আমেরিকা হচ্ছে পুঁজিবাদী দেশ। এতটুক মনে রাখবে। আর এই ঠান্ডা যুদ্ধের পর্বে কি হয়, যে ঠান্ডা যুদ্ধ যখন চলে 1945 সাল থেকে 1991 সালের মধ্যে, এই সময় কি হয় যে বিশ্বের মধ্যে না যুদ্ধ হচ্ছিল, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে না তৃতীয় বিশ্বযুদ্ধ হচ্ছিল, না বিশ্বের মধ্যে শান্তি ছিল, অর্থাৎ বিশ্বের মধ্যে সরাসরি আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন যুদ্ধ করছিল না, কিন্তু তারা তৃতীয় কোনো দেশের মধ্যে প্রক্সি ওয়ার চালাচ্ছিল। ধরো এটা একটা দেশ, ঠিক আছে, এটা একটা দেশ, এই দেশের মধ্যে মানুষজন আছে, তাহলে এখানের মধ্যে অনেক গোষ্ঠী আছে, যেই গোষ্ঠী চায় হচ্ছে যে এই দেশের মধ্যে পুঁজিবাদী সরকার স্থাপিত হবে। আবার অনেক গোষ্ঠী আছে যারা চায় যে সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। তাহলে এই দেশের মধ্যে যারা পুঁজিবাদী সমর্থক সরকার স্থাপন করতে চায় এই দেশের মধ্যে, আমেরিকা তাদেরকে সাহায্য করে আর্থিক দিক থেকে, সামরিক দিক থেকে। আর এই দেশের মধ্যেই যারা সমাজতান্ত্রিক শাসক প্রতিষ্ঠা করতে চায়, ঠিক আছে, সোভিয়েত ইউনিয়ন তাদেরকে আর্থিক দিক থেকে আর কি, সামরিক দিক থেকে সাহায্য করে। অর্থাৎ অন্য একটা দেশের মধ্যে এরা দুজন কি করছে, যে অর্থ দিয়ে আর কি, অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করছে। আর এখানের মধ্যেই এই দেশের মধ্যেই দ্বন্দ্ব চলছে, সিভিল ওয়ার চলছে, সিভিল ওয়ার বা এটাকে বলা হয় গৃহযুদ্ধ। অর্থাৎ একটা দেশের মধ্যে নিজের দেশের লোকেরা নিজেদের মধ্যেই তারা লড়াই করছে, কি নিয়ে, যে এক দল চায় তারা পুঁজিবাদী সরকার স্থাপন করবে, আরেক দল চায় যে তারা সমাজতান্ত্রিক মতাদর্শের সরকার স্থাপন করবে। তাহলে এই যে দ্বন্দ্ব, আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন সরাসরি যুদ্ধ করছে না, তারা দূরে থেকে অন্য জায়গায় সাপোর্ট করে যাচ্ছে। তাহলে এটাকে বলা হয় হচ্ছে প্রক্সি ওয়ার বা ব কলমের যুদ্ধ। মনে রাখবে প্রক্সি ওয়ার, বাংলায় বললে ব কলমের যুদ্ধ। ঠিক আছে, প্রক্সি ওয়ার কথার অর্থ কি, যে দুটি দেশ সরাসরি পরস্পর যুদ্ধ না করে দূরে থেকেই যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে, অর্থাৎ তৃতীয় একটা বিশ্বের মধ্যেই তারা অর্থ দিয়ে আর কি অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করছে, কিন্তু তারা সরাসরি নিজেরা যুদ্ধ করছে না। এটাই হচ্ছে প্রক্সি ওয়ার। তাহলে পরীক্ষায় এভাবে কোশ্চেন আসতে পারে যে প্রক্সি ওয়ার বা ব কলমের যুদ্ধ, এই কৌশলটি কোন যুদ্ধের সাথে সম্পর্কিত। নিচে অপশনে ঠান্ডা যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপরে ধরো অন্য একটা যুদ্ধের নাম দিয়ে দিল। তাহলে এভাবে কিন্তু পরীক্ষায় আসতে পারে। তার উত্তর হবে যে প্রক্সি ওয়ার বা ব কলমের যুদ্ধ ঠান্ডা যুদ্ধের সাথে সম্পর্কিত, এটা মনে রাখবে। এবার আরেকটা কোশ্চেন আসতে পারে যে এই ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ার শব্দটি প্রথম কে ব্যবহার করে। তাহলে মনে রাখবে যে এই ঠান্ডা যুদ্ধ শব্দটি প্রথম ব্যবহার করে কে, প্রথম ব্যবহার করে বার্নার্ড বারুচ। বার্নার্ড
বারুচ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে ঠান্ডা যুদ্ধ শব্দটি কে প্রথম ব্যবহার করেন? বার্নার্ড বারুচ, নামটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আজকের ক্লাস থেকে কিন্তু পরীক্ষায় 1 নম্বর বা 2 নম্বর, 1 থেকে 2টি এমসিইউ কিন্তু এই ক্লাস থেকেই আসবে। তো প্রত্যেকটা আমি যা যা আলোচনা করলাম, সব যারা ব্যাচে যুক্ত আছো তাদেরকে এগুলি কিচ্ছু লিখতে হবে না, আমি কিন্তু একদম ওয়ান লাইনার নোট পিডিএফ করে তোমাদেরকে দিয়ে দিব, তোমরা সেটা সেখান থেকে খাতায় লিখতে পারো। ঠিক আছে, এখানের মধ্যে অতটা অসুবিধা হতে পারে, তোমরা ক্লাসটা করে নাও, কিন্তু আমি যে নোটটা গ্রুপে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে দেখে পিডিএফ থেকে লিখে নেবে। এখন দেখো, ঠান্ডা যুদ্ধকে অনেকে অনেকভাবে সংজ্ঞায়িত করেছেন। দেখো, কেউ বলেছেন ঠান্ডা যুদ্ধকে দীর্ঘ শান্তি, লং পিস, কেউ বলেছেন যুদ্ধের একটি নতুন কৌশল, কেউ বলেছেন গরম শান্তি, কেউ বলেছেন শক্ত ও তিক্ত শান্তি, আর কেউ বলেছেন কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা। তাহলে কে কিভাবে ঠান্ডা যুদ্ধকে সংজ্ঞায়িত করেছেন সেটা কিন্তু পরীক্ষায় আসে। আর এই যে প্রথমটা, এটা কিন্তু 2026-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 3rd সেমিস্টারে এসেছিল। তো ইম্পর্টেন্ট এগুলি, ঠিক আছে, এটা 2026-এ কিন্তু এসেছে। আর তোমরা যে পরীক্ষা দিবে সেটা কিন্তু 2027-এ, পরীক্ষাটা 2026-এই হবে সেপ্টেম্বর মাসে, কিন্তু তোমাদের কোশ্চেন পেপারে 2027 লেখা থাকবে। ঠিক আছে, তাহলে এটা এবছর আসবে না, কারণ এটা এসে গেছে, তাও একবার চোখ বুলিয়ে নাও। আর বাকিগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসতেই পারে এর মধ্যে একটি। আর বলে রাখলাম, আজকের ক্লাস থেকে আগে যেগুলি আলোচনা করলাম ক্লাস 8 এইগুলি 1 থেকে 2 নম্বর এখান থেকে কিন্তু 100% আসবে। ঠিক আছে, 100% অর্থাৎ 100% এখান থেকে 1 থেকে 2 নম্বর কিন্তু, অর্থাৎ 1 থেকে 2টি এমসিকিউ তোমাদের পরীক্ষায় থাকবেই। তো গুরুত্ব সহকারে দেখো। তাহলে দীর্ঘ শান্তি কে বলেছেন? জন গ্যাডিস। তাহলে পরীক্ষায় এভাবে কোশ্চেন ছিল যে ঠান্ডা যুদ্ধকে দীর্ঘ শান্তি কে বলেছেন? তাহলে অপশনে অনেকজনের নাম ছিল, তার উত্তর হয়েছিল জন গ্যাডিস। তাহলে তোমাদের আসতে পারে যে ঠান্ডা যুদ্ধকে যুদ্ধের একটি নতুন কৌশল কে বলেছেন? অপশন, অনেক অপশন দেওয়া থাকলো, 4টি অপশন, তাহলে উত্তর কিন্তু উইলিয়াম ফ্রিডম্যান হবে। অনেক সময় কিন্তু শুধু ফ্রিডম্যান লেখা থাকে অপশনে, ঠিক আছে, কনফিউশন হয় না, ফ্রিডম্যান থাকলে ওই ফ্রিডম্যানই উত্তর হবে, উইলিয়ামটা নাও লেখা থাকতে পারে, শুধু ফ্রিডম্যানটা মনে রাখলেও হবে। তারপরে গরম শান্তি ঠান্ডা যুদ্ধকে কে বলেছেন? বার্নেট বলেছেন। ঠান্ডা যুদ্ধকে শক্ত ও তিক্ত শান্তি কে বলেছেন? জন কেনেডি বলেছেন। ঠান্ডা যুদ্ধকে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা কে বলেছেন? জিগনিউ ব্রেজেজিনস্কি। তাহলে এই কয়েকটা নাম মনে রাখবে কে কিভাবে ঠান্ডা যুদ্ধকে সংজ্ঞায়িত করেছেন। তাহলে আর বলে রাখছি, যারা এখনো আমার পেইড ব্যাচে যুক্ত হওনি তোমরা কিন্তু যুক্ত হতে পারো একদম সামান্য একটা ফিসে। ঠিক আছে, 249। আর আমি বলেছিলাম যে মার্চ মাস পার হয়ে গেলে তোমাদের 299 দিতে হবে যুক্ত হতে গেলে। এখন আজকে বলে রাখছি যে 299 দিতে হবে না, এখন লাইফ টাইমের জন্য যে যখন খুশি যুক্ত হও 249। ঠিক আছে, এই 249 পেমেন্ট করলে তোমরা কিন্তু সম্পূর্ণ 3rd সেমিস্টারের এই নোট আমি কিন্তু পিডিএফ আকারে দিয়ে দিব যুক্ত হলে। তার সাথে সাথে তোমরা প্রতিটি অধ্যায়ের ক্লাস তো ইউটিউবে পাচ্ছই, আর তার সঙ্গে পিডিএফ নোট পাবে ওয়ান লাইনার, আর তার সঙ্গে সঙ্গে প্রতি সপ্তাহে একদিন করে আমি গুগল মিটে ডাউট ক্লিয়ারিং ক্লাস করাবো। ঠিক আছে, তোমাদের আমি কিন্তু রুটিনটা দিয়ে দিয়েছি, আবার বলে দিচ্ছি যে আমি তোমাদের সোমবার আর বৃহস্পতিবার তোমরা লিখে রাখতে পারো আমি কোন কোন দিন ইউটিউবে ক্লাস করাবো। সোমবার আর বৃহস্পতিবার, এই দুদিন তোমাদের সপ্তাহে 2টি ক্লাস আসবে। ঠিক আছে, সময় হচ্ছে 8টা PM। ঠিক আছে, সোমবার রাত 8টাতে, আবার বৃহস্পতিবার রাত 8টাতে তোমরা কিন্তু ক্লাস পাবে 3rd সেমিস্টারের। আর যে নোটগুলি সেটা কিন্তু পেইড ব্যাচে দেওয়া হবে, প্লাস শনিবার তোমাদের গুগল মিটে একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে। গুগল মিটে যারা ব্যাচে যুক্ত থাকবে তোমরা কিন্তু সরাসরি সেখানে আমার সঙ্গে যুক্ত হতে পারবে, তোমাদের যা ডাউট আছে সেটা আমাকে জিজ্ঞাসা করতে পারবে। ঠিক আছে, তাহলে প্রতি শনিবার সময় রাত 9টা। ঠিক আছে, প্রতি সপ্তাহে শনিবার আমি গুগল মিটে একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস নেব। যারা
পেইড ব্যাচের গ্রুপে জয়েন হয়ে থাকবে তাদেরকে আমি একটা গুগল মিটের লিঙ্ক দেবো, সেখানে তোমরা ক্লিক করে যুক্ত হয়ে যাবে, সরাসরি আমার সঙ্গে তোমরা কিন্তু কথা বলতে পারবে। আর তাছাড়া যখন তোমাদের এই প্রথম অধ্যায়টি শেষ হয়ে যাবে তখন আমি কিন্তু ক্লাস টেস্ট নেব। তাছাড়া যখন সম্পূর্ণ সিলেবাস শেষ হয়ে যাবে তখন কিন্তু ওএমআর এ আমি কিন্তু মক টেস্টও নেব, ঠিক আছে, 40 মার্কসের। তার জন্য তোমরা যারা যারা যুক্ত হতে চাও এই পেইড ব্যাচে মাত্র 249 টাকা দিয়ে সম্পূর্ণ থার্ড সেমিস্টারের জন্য, তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু আমাকে মেসেজ করতে পারো, ঠিক আছে, যে আমি থার্ড সেমিস্টারে পড়ি, আমি পেইড ব্যাচে যুক্ত হতে চাই। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণের জন্য বাই।